নমস্কার, রেডিও নিউ টাউনে রয়েছি রুতলেন। আর আজ পরিবেশ বিষয়ক আলোচনায় পেয়ে গেছি স্বনামধন্য সিনিয়র সায়েন্টিস্ট, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এবং এখন তিনি অবশ্য পরিবেশ বিষয়ক সচেতনতা প্রচারে ব্রতী, শ্রী সুব্রত দাশগুপ্তকে। নমস্কার। এর আগেও আমরা এমন অনুষ্ঠান করেছি, কিন্তু পরিবেশ নিয়ে আমরা যতই বলি ততই মনে হয় যেন কম বলা হচ্ছে। কারণ আমাদের ধারণা এবং আমাদের যেটা মনে হয় যে আরও প্রতিদিন যত এই বিষয়ে আমরা কথা বলবো, তত বোধহয় আমরা আমাদের মানসিকতা এবং আমাদের যাপন অনেকখানি পাল্টাতে পারবো। কি ঠিক বললাম? অবশ্যই ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে এই প্রথমে পরিবেশটা কি? আজকাল তো একেবারে জুনিয়র কেজির বাচ্চাদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইভিএস বলে একটি সাবজেক্ট বা একটি বিষয়। তো এই পরিবেশ খায় না মাথায় দেয়, কি করে বুঝবে? এখন এত ছোট ছোট বাচ্চারা, ওরা পরিবেশ কি বোঝে? কেনই বা ওদের পড়ানো হচ্ছে? এই আলোচনা কেন হঠাৎ শুরু হলো? পরিবেশ কি, সেইটাই যদি আপনি একটু আলোকপাত করেন প্রথমে। আমার মনে হয় প্রশ্নটা একটা যদি রাখি এরকম যে সামাজিক যাপনে এই যে পরিবেশ কথাটা বারবার ব্যবহৃত হয়, অনেক বেশি মাত্রায় আজকাল ব্যবহৃত হয়, এটা কেন? তাহলে সেটা বোঝা যাবে। ঠিক। আসলে মানুষ একটা জীব এই পৃথিবীতে, এবং মানুষের যে আত্মীয়তা পরিবেশের সঙ্গে, তার চারদিকের পরিবেশের সঙ্গে, পরিবেশ কি সেটা আমরা পরে আসবো আরও, সেইটা কিন্তু একটা দাতা গ্রহিতার সম্পর্ক। অর্থাৎ পরিবেশ এক্ষেত্রে দাতা এবং আমরা গ্রহিতা। ঠিক। শুধু আমরা নয়, যা প্রাণী পৃথিবীতে বেঁচে আছে সবাই পরিবেশের থেকে কিছু না কিছু গ্রহণ করছে এবং সেইভাবেই তারা বেঁচে থাকছে। তো এই ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং কি প্রধানত অনেক কিছুই আছে, যার মধ্যে প্রথম কয়েকটা আমি বলতেই পারি। খাদ্যবস্তু, সবার প্রথমে বোধহয় যেটা বলতে হয় সেটা হচ্ছে অক্সিজেন, মানে বাঁচবার জন্য বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খাদ্যবস্তু, আমাদের শ্বাস গ্রহণের বাতাস, আমাদের বাসস্থান, কোনো একটা কোথাও আমাদের আশ্রয় নিয়ে থাকতে হবে বিপদের হাত থেকে বাঁচতে। ঠিক। আর পানীয়, আমার মনে হয় প্রথম পানীয় মধ্যেই, অর্থাৎ জলের মধ্যেই জীবের সৃষ্টি। কাজে জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না এই পৃথিবীতে। একদম। কাজে এইগুলো হচ্ছে আমাদের পরিবেশের কম্পোনেন্ট, বিষয়বস্তু। আর এগুলোই আমাদের বেসিক নেসেসিটি। আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়েছি যে আমাদের প্রথম কোন 3টি বা 4টি জিনিসের প্রয়োজন হয় বেঁচে থাকবার জন্য, তার মধ্যেই কিন্তু এটা পড়ছে, এই 4টি জিনিসই পড়ছে। এবার যদি আমি বলি যে পরিবেশটা ঠিক কি, কথাটা তো 4 অক্ষরের একটা শব্দ, কিন্তু ব্যাপারটা কি? পরিবেশ হচ্ছে আমাদের চারদিকের অসংখ্য বিষয় বস্তু আছে, যেগুলো বস্তু। আমার দেহটা একটা বস্তু দিয়ে তৈরি, আমার আপনার দেহ, কিন্তু এই বস্তুকে সারাউন্ড করে চারদিক ঘিরে আছে পৃথিবীর নানা বস্তু এবং কিছু কিছু অবস্থা, প্রকৃতির অবস্থা, যেটা আপনা থেকে পৃথিবীতে পেয়েছে মানুষ। সে তো ক্রমশ সেই আদি জীব থেকে ইভলিউশনের মধ্য দিয়ে এসে মানুষ হয়েছে, কিন্তু সবসময় তারা পেয়েছে কিছু জিনিস। সেগুলো কি বিষয়, বস্তুগুলো আমি পরে আসছি। কি একটা, ধরুন তাপমাত্রা, আমরা একটা তাপমাত্রার মধ্যে বাস করি এবং তাপমাত্রার সত্যিকারের সীমার কোনো শেষ নেই। তলার দিকে নামতে নামতে আসলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ম্যাক্সিমাম নিচে নামতে পারে, আর ওপরের দিকে কোনো শেষ নেই, মিলিয়ন অর্থাৎ কোটি কোটি ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে। কিন্তু এই তাপমাত্রার মধ্যে একটা সামান্য ছোট অংশে আমরা মানুষরা বাঁচতে পারি, মানে বাসযোগ্য একটা টেম্পারেচার আছে, সেটা আমরা, সেটা একটা জিনিস আমরা পেয়ে যাই। তারপরে আমরা পাই নদীর স্রোত, সমুদ্র স্রোত, জল, বিভিন্ন জায়গা থেকে জল, বৃষ্টির জল, মৌসুমি বায়ু,
মেঘ আসা, মেঘ থেকে জল পড়া, সূর্য ওঠা, চলে যাওয়া, আলো আসা, অন্ধকার আসা, এইগুলো একটা সাইকেলে আসতেই থাকে। এইগুলোর তারপরে বাতাসের চাপ কি আছে, অতিরিক্ত চাপে কিন্তু আমরা সংকুচিত হয়ে, সাংঘাতিক চাপে বললে আমরা সংকুচিত হয়ে আমাদের দেহটা এইটুকু হয়ে যেতে পারে। আবার বাইরের হাওয়া যদি চাপ কমে যায় তাহলে শরীরটা ফুলে যাবে, ফেটে যেতে পারে। একদম। অর্থাৎ বায়ু চাপেরও একটা মাত্রা আছে। এরকম যে সমস্ত ফিজিক্যাল বা ভূপ্রাকৃত যে সমস্ত অবস্থাগুলো পেয়ে গেছে মানুষ আপনা থেকে, তার মধ্যেই মানুষ রয়েছে এবং সেগুলো আমাদের পরিবেশ হিসাবেই ধরতে পারি, ঠিক, এই বস্তু ছাড়াও। আচ্ছা, এবার বস্তুর মধ্যে কি কি আছে? ধরা যাক পরিবেশে প্রধান ভাগে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে জৈবিক পরিবেশ, আর একটা হচ্ছে অজৈবিক পরিবেশ। রাইট। জৈবিক খুব সহজ ভাষার দিক দিয়ে, যার মধ্যে প্রাণ আছে, আর অজৈবিক যার মধ্যে প্রাণ নেই। যেমন আমার এই কাগজটা হচ্ছে অজৈবিক, আর আপনি বসে আছেন পাশে, আপনি একটা জৈবিক পরিবেশ। হ্যাঁ, কিন্তু এই কাগজটা যার থেকে তৈরি হয়েছে সেটা কিন্তু একসময় জৈবিক ছিল, মানে গাছটা জৈবিক, বর্তমানে নেই, হ্যাঁ, কিন্তু এর সোর্সটা, সূত্রটা নিশ্চয়ই জৈবিক। সো আমরা জানি ছোটবেলা থেকেই, আবারও বলছি বারবার করে, কারণ এটা কিন্তু একেবারে বেসিক সায়েন্সে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস পড়ানো হয় বাচ্চাদের, যে আমাদের সারাউন্ডিংসে বা এনভায়রনমেন্টে কী রয়েছে, লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। কেউ কেউ যারা কিছু ক্যারেক্টারিস্টিক্সের জন্য জৈব এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সের জন্য অজৈব বা লিভিং বা নন লিভিং থিংস। এটা খুব আর্লি স্টেজে আমাদের পড়ানো হয়ে থাকে। একদম। তো পরিবেশেও তেমনি আছে, এবং দুটোরই প্রয়োজন আছে ঠিক আমাদের কাছে, আমাদের বাঁচবার জন্য। আসলে আমরা তো বাঁচতে চাই, প্রত্যেক জীব তার ধর্মই হচ্ছে সে বাঁচতে চায়, লম্বা বাঁচতে চায়, তার বংশ পরম্পরা তৈরি করতে চায়। সুতরাং বাঁচতে চাইলে তাকে চারদিক থেকে আসা যে সমস্ত বিষয়বস্তুগুলো পাওয়া যাবে, বস্তু এবং বিষয়, তাকে গ্রহণ করতে এবং তাকে তার উপযুক্ত যাতে থাকে সেটা দেখতেই হবে। ঠিক সেইভাবে পরিবেশটা আমরা চালিয়ে যেতে পারবো আমাদের বাঁচার জন্য। আচ্ছা, এবার আপনার নেক্সট যে আমি এবার যেটা বলি সেটা হচ্ছে যে এই যে পরিবেশ আমরা পেয়েছি বাঁচার যোগ্য, যেটা বলছিলেন যে আমরা পেয়ে গেছি, এটা আশীর্বাদ। আমরা ধরে নিচ্ছি যে প্রথম যেই মানুষ পৃথিবীতে, যে প্রাণী ছিল এবং যেই পশু পাখি যা যা ছিল, তারা সবাই পেয়ে গেছে, প্রাচুর্যের মধ্যে তারা ছিল। তখন কিন্তু এই পরিবেশ নিয়ে চিন্তা ভাবনার বিষয়টা আসেনি। আজ কেন আমরা এই আলোচনাগুলো করতে বসেছি, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই হয়তো অনেকখানি দায়ী এই পরিবেশটাকে আমাদের বাসযোগ্য অযোগ্য করে তোলবার জন্যে। তাই হয়তো এই আলোচনা, তাই হয়তো আপনি আজকে এই কথাগুলো বলছি এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, এবং তারাও হয়তো এটাই ভাবছেন যে সত্যি মানে কি হলো, কি এমন হলো যেই প্রকৃতি বা এই পরিবেশ এত ভালো, এত কিছু, এত প্রাচুর্যের মধ্যে আমরা ছিলাম, হঠাৎ এই রকমভাবে অযোগ্য হয়ে গেল। হ্যাঁ, এইটা বলি, পৃথিবী তো আছে বহু বহু লক্ষ কোটি বছর ধরে, ঠিক, জীব আছে 300 কোটি বছর ধরে, মানুষ আছে মোটামুটি 20 লক্ষ বছর ধরে। তো যুগ যুগ ধরে মানুষ থেকে এসছে, আপনি যেগুলো বললেন সেগুলো পেয়ে এসেছে। কিন্তু আজকের যে যুগ, সেই যুগটাকে বিজ্ঞানের পরিভাষা বলা হয় অ্যানথ্রোপোসিন, অর্থাৎ মানব যুগ। এই যুগটার কর্তা হয়ে গেছে মানুষ। এর আগের যুগ পর্যন্ত প্রকৃতিই কর্তা ছিল এবং অন্যান্য প্রাণী যারা মানুষের থেকে শক্তিমান তারা কর্তা ছিল, অনেক সময় দেখা গেছে। কিন্তু এই যুগে মানুষই কর্তা হয়েছে। মানুষ কর্তা হয়েছেটা কি? মানুষ তার উন্নতি করেছে। উন্নতি মানে তার আরাম, তার ভোগ, তার বাঁচবার মিনিমাম যা প্রয়োজন সেগুলোকে বাড়াতে থেকে তার খাদ্য, জল এর ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি করতে থেকেছে, এবং সেগুলোও চলছিল ভালোই একটা সময় পর্যন্ত। কিন্তু একটা সময় আসছে যখন মানুষ যন্ত্রের ব্যবহার করতে আরম্ভ করলো। ঠিক, তাও ভালো, যন্ত্রের ব্যবহার মানুষের পরিশ্রমের অনেক লাঘব করলো। কিন্তু যন্ত্রের ব্যবহারে কি হলো, শিল্পবস্তুর প্রোডাকশন মানে উৎপাদন বেড়ে গেল, অনেক বাড়তে থাকলো। উৎপাদন বাড়লে সেকে বাজারজাত করতে হয়, মানুষ সেগুলো নিতে থাকলো।
মানুষের সুখ সমৃদ্ধি বাড়লো, মানুষের সংখ্যায় বাড়তে থাকলো। ঠিক। বাড়তে বাড়তে মানুষ, আপনি যেটা একটু আগেই বলছিলেন যে একটা বিশাল সংখ্যক সংখ্যায় দাঁড়িয়ে গেছে আজকে পৃথিবীর মানুষ, এবং যত মানুষ ততগুলো তত তো খাদ্য চাই, তত তো বাসস্থান চাই, ঠিক। খাদ্য ফলাবার জন্য ততটা জমিন চাই। ঠিক। সেই জমিন আনতে গিয়ে এবং এই তার যে কারখানায় উৎপাদন, সেটা করতে গিয়ে সে যে পরিমাণ শক্তির ব্যবহার করছে, যে শক্তিটা সে পাচ্ছে এতদিন পর্যন্ত পেয়ে এসেছে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি ন্যাচারাল রিসোর্স থেকে বা ফসিল থেকে, ফুয়েল থেকে, তো সেইগুলো ব্যবহার করে তার থেকে উদ্ভূত যে সমস্ত গ্যাস, সেটাও পরিবেশকে দূষিত করেছে। এবং মানুষ এত কৃষি জমি পাওয়ার জন্য জমিকে, জঙ্গলকে কেটে, আদিতে জঙ্গল ছিল, বহু জঙ্গল ছিল, ঠিক ঠিক, সেই জঙ্গল, মানে আপনাকে বলি কথার কথায় 40 কোটি বছর আগে একটা যুগ ছিল যখন সারা পৃথিবী ঢাকা ছিল ভীষণ গহন গভীর জঙ্গলে। সেই জঙ্গল তারপরে চলে গিয়ে মাটির তলায় হয়েছিল কয়লা। তো কার্বনিফেরাস যুগ বলে সেটাকে। কিন্তু সেই জঙ্গল কাটতে হলো, কাটতে 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 জমি বানাতে হলো, এবং জঙ্গল চলে যাওয়ার ফলে কিছু মানুষ পরিবেশের উপরে আমাদের ঋণাত্মক যে সমস্ত এফেক্ট পড়তে আরম্ভ করলো, সেগুলো বাড়তে আরম্ভ করলো। করতে করতে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, আমরা মাটির মধ্যে থেকে, পৃথিবীর মধ্যে থেকে পাওয়া যে সমস্ত মেটালস, মানে খনিজ পদার্থগুলো, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, তারপরে দস্তা ইত্যাদি অনেক রকমের, এগুলোকে আমরা, আর কয়লা, পেট্রোল তো বটেই, এগুলোকে আমরা খনন করে করে বার করেছি পৃথিবী থেকে সম্পদ হিসাবে, এবং আমরা শক্তি আরও বেশি ব্যবহার করেছি। করতে করতে পৃথিবীটাকে যেন আমরা ফোপড়া করে ফেলছি ক্রমশ, এত বেশি সংখ্যায়। এবং আমাদের যে অর্থনীতি পৃথিবীতে অধিকাংশ জায়গায় চলছে, সে অর্থনীতিতে থামা বলে কিছু নেই, সে অর্থনীতিতে শুধু বৃদ্ধি পেয়ে যেতে হবে একেবারে। এবং সেই বৃদ্ধির আমাদের অনেক শুভ চিন্তকরা পৃথিবীতে, খুব বড় বড় ফিলসফার এবং সমাজ সচেতন মানুষেরা বলেছেন, ইনক্লুডিং আমাদের মহাত্মা গান্ধী, যে পৃথিবীর সম্পদ তো সীমিত, কিন্তু আমাদের ক্ষুধা তো অসীম, ঠিক, আমাদের চাইবার ইচ্ছা অসীম, এই কোনোদিন শেষ হবে না। এবং যেহেতু আমাদের অর্থনীতি কেবলই বাড়তে চায়, না বাড়লেই সে মনে করে মুখ থুবড়ে পড়ে গেছে, নানা রকমের কঠিন অবস্থা সৃষ্টি হয় সোসাইটিতে। আর ওই বাড়তে চাওয়া মানে আরও খনিজ, আরও মাটি কাটো, আরও জ্বালানি ব্যবহার করতে করতে এমন একটা চক্রে আমরা পড়েছি, যে চক্রটা আমাদের এই বাঁচবার পরিবেশটাকে, আমাদের বাঁচবার অনুপযুক্ত করে ফেলেছে বা ফেলছে, এবং আগামী কিছুদিনের মধ্যে একেবারেই করবে। এই জন্যই এটা এত ইম্পর্টেন্ট এখন। একেবারেই। তো এই চিন্তা আমাদেরকে সত্যি আবার ভাবাতে বসেছে যে এবার আমাদের একটু নড়ে চড়ে বসবার সময় হয়ে গেছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে আমরা প্রথম যেখানে আলোচনাটা শুরু করেছিলাম, যে আমাদের খাদ্য আর আমাদের বেসিক প্রডিউসার, আমরা মাথা কুটে ফেললেও কিন্তু খাবার তৈরি করতে পারবো না, সেটা গাছকেই করতে হবে। এই ফুড চেনের শুরুটা কিন্তু সবসময় গাছ বা প্লান্টস থেকেই শুরু হবে, তারপর তাকে যে কোনো জন্তু পোকা খেতে পারে, কিন্তু প্রথম বেসিক প্রডিউসার, মানে আজকে আমি সোলার কুকারে রান্না করতে পারি অনেক কিছুই, ডাল চাল, কিন্তু ওই ডাল চাল তো আর আমি বানাতে পারবো না, এটা তো মানে গাছই ফটোসিনথেসিসের মাধ্যমে প্রথম খাবারটা বানাবে। তো এইটাকে কিন্তু কখনোই আমরা, এই যে নেচারকে বা প্রকৃতিকে আমরা অস্বীকার করছি বা করতে চাইছি যে আমরাই তো সব কিছু করে ফেলতে পারি, তাহলে কি দরকার এই যে ডিফরেস্টেশন নের আমরা যে মত্ত হয়েছিলাম, আমাদের জিডিপি গ্রোথ, আমাদের টেকনোলজিক্যাল সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য আমরা এত এই যে পাগলের মতো আমরা বাড়িয়ে গেছি, আজ আমরা বুঝতে পারছি আমাদের পাগলামির ফলটা কী হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের বোধহয় কোথাও একটু ওই যে যেটা বলছিলাম, থামতে শিখতে হবে। কিন্তু আমি আবারও বলছি যে এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এখন, মানে শুধু নেই নেই করে হাহাকার করলে তো হবে না। আমাদের কৃষি জমি বৃদ্ধি কিভাবে আমরা করতে পারি, বা আমরা এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেইটা, বা এই যে বাস্তু একটা তন্ত্র একটা রয়েছে,
তো সেইটা ইকোসিস্টেমটাকে আমরা কিভাবে আবার ফিরিয়ে আনতে পারি সেটা যদি একটুখানি আপনি বলেন। আমার আপনার এই কথা এবং ঠিক আগের প্রসঙ্গে আমার একটা সুন্দর উপমা মনে আছে, যেটা আমি বলতে পারি। এটা খুব চলতি কথা। আমরা জানি জমিদাররা তাদের বিরাট সম্পদ নিয়ে খুব ফুর্তিতে খুব আরামে জীবন কাটিয়েছেন, কিন্তু জমিদারের পরের পুরুষ, তারপরের পুরুষ, তারপর পুরুষ দেখা যায় যে তারা আর কোনো আয়ের ব্যবস্থা তেমন না করে শুধু ভোগটাকেই করেছেন। করতে করতে তার সমস্ত ফুরিয়ে গেছে, তারপরে তারা অত্যন্ত দরিদ্র হয়ে গেছেন। আমরাও পৃথিবীতে এই যে পরিবেশ থেকে আমাদের যে দানটা এসছে, সেই দানটাকে আমরা এই জমিদারের পুত্রের মতন ব্যবহার করলে আমরা কিন্তু ভবিষ্যতে সাংঘাতিক জায়গায় যাব, একেবারে অনাহারেই মরতে হবে। কিন্তু মানে এটা সত্যি খুব অ্যালার্মিং, যেই কারণেই আমাদের এই আলোচনা। এবার এখন মানুষ প্রকৃতির সঙ্গে প্রভুভৃত্যের সম্পর্ক করছে। আচ্ছা, আপনি যেটা বললেন এইটা আমি বলি বুঝিয়ে। এইটা মানুষ বিজ্ঞান অনেক বুঝবার পরে মানুষ বুঝতে পেরেছে। আগে তো মানুষ যা পাচ্ছে খাচ্ছে, যাচ্ছে, আরাম, মাছ ধরছে, জন্তু জানোয়ার শিকার করছে, ফলছে তাই খাচ্ছে একদম। কিন্তু আস্তে আস্তে মানুষ বিজ্ঞানের সাহায্যে বুঝতে পেরেছে যে মৌলিক পদার্থগুলো, যেগুলো আমাদের জীবন ধারণের জন্য অর্গানিক মলিকুল, যেগুলো সেইগুলো অর্গানিক মানে আমাদের যে শরীরে আত্মীভূত হয় যে সমস্ত মলিকুলগুলো, সেগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না। আপনি যেটা বললেন, গাছ আলো দিয়ে রান্না করে, সূর্যের আলো দিয়ে রান্না করে, মাটি থেকে জল তোলে, খনিজ তোলে, এবং পাতার মধ্য দিয়ে সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। এই এতগুলো সংমিশ্রণ করে সে এক একটা মলিকুল তৈরি করে, যে মলিকুলগুলো কিন্তু বলা যায় সুটেবল মলিকুল, যেগুলোর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি নানা নামের মলিকুল আছে, সেইগুলোই আমরা ব্যবহার করতে পারি। এবং এগুলো এক জীব থেকে আরেক জীবে একটা সাইকেলে চলতে থাকে। যেমন গাছের পাতা পড়ে যায়, গাছের পাতার মধ্যে অনেক এই জাতীয় বায়ো মলিকুলস আছে, পচন হয়। পচনের মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ারা আছে মাটিতে যে সমস্ত, তারা ওইগুলোকে খায়, ওগুলোকে খেয়ে ডিকম্পোজিশন হচ্ছে, তারপরে সেইগুলো আবার মাটিতে ঢুকে যায়, সেটা সার হয়। সেই মলিকুল আমি যখন গাছ পুঁতছি বা আমার ফসল ফলছে, সেই মলিকুল থেকে সেই বায়োকেমিক্যালসগুলো উঠে পড়ে, গাছ সেগুলো গ্রহণ করতে পারে, আমাকে আবার ফল হিসাবে দেয়, আমাকে শস্য হিসাবে ধান দেয়, ডাল দেয়, আপনি যেটা বলছিলেন। এইভাবে মাছও তেমনি, জলচারী জীবরাও যেটা আপনি বললেন ফাইটোপ্ল্যাঙ্কটন বলে একদম বেসিক সমুদ্র জুড়ে আছে, তারা প্রায় চোখে দেখা যায় না, এরকম ধরনের উদ্ভিদ, শ্যাওলার মতন। তাদেরকে খায় এক ধরনের জলচারী প্রাণী, তারা ধরুন ছোট মাছ, ক্রাস্টাসিয়ান্স বলে তারা, ওই কাঁকড়া, চিংড়ি মাছ এই জাতীয় জাস্ট এর ওপরে, তারা ওগুলো খায়। তারপরে এদেরকে খায় আর একটু বড় মাছ, তারপরে তাকে খায় আরও বড় মাছ, এরকম করতে করতে সেই মাছগুলোর জীবন সেভাবেই থাকে। এবং এরা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সমুদ্রে মেশে তার থেকে ভেঙে কিছু অক্সিজেন তৈরি করে জলের মধ্যে ছেড়ে দেয়, সেই অক্সিজেনটা মাছেরা গ্রহণ করে। কাজে দেখুন, স্থলে বলুন জলে বলুন, সর্বত্রই যে অণুগুলো, মলিকুল বা অণু যেগুলো আমাদের জন্য প্রয়োজন, সেগুলোকে আমরা বানাইনি, অন্যরা বানিয়েছিল, সামহাউ আমরা সেগুলো পেয়ে গেছি। এইভাবে একটা সাইকেল এর মধ্যে দিয়ে চলতে থাকে পৃথিবী। এখন এই সাইকেলকে যদি আপনি একটা ধরনের জীবকে সমানে কাটতে থাকেন, যেমন আপনি যদি এমন কিছু করেন, যেমন সমুদ্র খুব অ্যাসিডিক হয়ে গেছে, কারণ কি সমুদ্রে ভীষণ রকমের বেশি কার্বন ডাইঅক্সাইড গুলে যাচ্ছে, হাওয়া রয়েছে তার থেকে গুলে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গুলে গেলে সমুদ্রের মধ্যে কার্বনিক অ্যাসিড ইত্যাদি নানা ধরনের অ্যাসিড হয়, তারপরে সালফার, তারপরে নাইট্রোজেনাস মেটেরিয়াল, সেগুলো ঢুকে নাইট্রিক অ্যাসিড হয়, ইত্যাদি নানা অ্যাসিডে ভরে গেছে সমুদ্র। এই অ্যাসিডের জন্য ওই যে শ্যাওলাগুলো আদি বললাম, তাদের প্রচণ্ড রকমভাবে মৃত্যু হচ্ছে, এবং তার ফলে তার উপরের চেনে খাদ্য না পেতে পারে, এবং তারাও তো অক্সিজেনের দরকার হয়, তাদের অক্সিজেন কমতি পড়ে যাচ্ছে সমুদ্রে, তাদের ধ্বংস হচ্ছে। এইভাবে আমরা
এই ফুড চেইনটাকে নষ্ট করে দিচ্ছি। কেন আমরা গিয়ে ওই কখনো কখনো ওই কিছু ওই মাছ খাই এবং পরবর্তীতে বড় মাছ তো আমরা খাই, তো আমরা নিজেদের অজান্তেই কেমনভাবে আমাদের খাবারগুলোকেই নষ্ট করে ফেলছি। দুদিন পরে আমরাই হায় হায় করবো, হায় হায় এ কী করিলাম। কিন্তু এখনই আমাদের ভাবতে হবে এই বায়োডাইভার্সিটি যেটা রয়েছে সেটা মেনটেন আমাদেরই করতে হবে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইটা তো তার আগে আমি বরং পরিবেশের যেহেতু দুটো ভাগ আমি আগেই বলেছি, আর তিনটে ওই জায়গা আছে যেখানটায় এর মধ্যেই রয়েছে সেই কথাগুলো। মাটিকে কিভাবে আমরা নষ্ট করছি সেটা আমরা বললাম, খোঁড়াখুড়ি করে মাটির সমস্ত সম্পদ নিয়ে নিচ্ছি। মাটির মধ্যে আমাদের শহরে কোটি কোটি মানুষ, গ্রামের কোটি কোটি মানুষ যা ব্যবহার করছি তার বর্জ্যগুলোকে মাটিতে ঢুকিয়ে দিচ্ছি। সেইখান থেকে পচন হয়ে অনেক টক্সিক রাসায়নিক মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা ফসল আরও বাড়াতে চাইছি, মানুষ আরও বেড়েছে, আমরা ফসল কীট মারবার জন্য কীটনাশক ব্যবহার করছি। সেই কীটনাশকে একা যে ক্ষতিকারীগুলো মরছে তা নয়, অন্যান্যরাও অনেক মরে যাচ্ছে, ভালো কীটগুলো তো মরে যাচ্ছে। এইভাবে আমরা মাটি নষ্ট করছি। এবং আপনাকে একটা ফিগার বলি, যে মাটিতে ফসল ফলে সেটাকে সয়েল বলে, তার নানা ভাগ আছে। সেই সয়েল তৈরি হওয়ার রেট হচ্ছে মোটামুটি 1 ইঞ্চি সয়েল তৈরি হতে 500 থেকে 1000 বছর সময় গেছে। সুতরাং আপনি কেটে কেটে সয়েল তুলে ফেলছেন, নতুন করে ফসল দিচ্ছেন, কিন্তু সয়েল বানাবে কে? ও তো দুদিনে হবে না, ও তো লক্ষ কোটি বছরে তৈরি হয়েছে। এইভাবে আমরা সয়েল নষ্ট করছি। তারপরে আমাদের জলের মধ্যে আমাদের তরল বর্জ্য গিয়ে নদীতে ঢুকছে, নদী থেকে সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের তলদেশে প্লাস্টিক দূষণ হচ্ছে সাংঘাতিকভাবে। তারপরে ফ্যাক্টরি ওয়েস্ট, সেগুলো তো আমরা জানি সমস্ত যাচ্ছে নদীতে, সেইগুলো যাচ্ছে। তার ফলে ওই জলজ যে সমস্ত প্রাণী আছে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। বাতাস, সবচেয়ে বড় মুশকিল দাঁড়িয়ে আছে বাতাস। লক্ষ লক্ষ গাড়ি চলছে, গাড়ি থেকে সক্স আর নক্স বলে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাস বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে। লেড মিশছে, সেগুলো আমাদের পক্ষে ডাইরেক্ট আমাদের ফুসফুসে গিয়ে সাংঘাতিক ক্ষতি করছে। আর যেটা হচ্ছে গলগল গলগল করে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে ওই গাড়িগুলো চলার জন্য, জাহাজ চলার জন্য, প্লেন চলার জন্য, ট্রেন চলার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইড হু হু করে বাতাসে মিশছে এবং সে চলে যায়। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। সেটাকে আকাশে চলে গিয়ে সে ঢেকে দিচ্ছে সমস্ত পৃথিবীর চারদিকে, যেটা একটা কম্বলের কাজ করছে, যেটা কিনা পৃথিবীকে ঠান্ডা হতে দিচ্ছে না। রাত্রিবেলা দিনে গরম, রাত্রে ঠান্ডা হওয়ার স্কোপটা আর দিচ্ছে না। তারপরে আস্তে আস্তে পৃথিবীর গরম বাড়ছে, আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমরা জানি। হ্যাঁ, আমরা উষ্ণায়ন বলি, গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণায়ন আবার সাইক্লিক অর্ডারে এই যে সমস্তগুলো বললাম এগুলোকে আরো বাড়িয়ে তুলছে। ঠিক, তার ফলে আমরা এমন একটা চক্রে পড়ে আছি যেটা একটা ভয়ঙ্কর চক্র। আর এটা কিন্তু এই ব্যাপারটা আমরা নিজেরাই ডেকে এনেছি। এটা কিন্তু কেউ আমাদের ওপর কোনো অন্য কেউ কিন্তু ভিলেন নেই। এই যেই সিনেমাটা আমাদের নিজেদের লাইফের সিনেমার ভিলেন কিন্তু আমরা নিজেরাই। তাই আমার মনে হয় আমাদেরকেই একটুখানি একটু ঠিকঠাক জীবনযাপন করতে হবে। আমরা কি খাচ্ছি, আমরা কি করছি, আমরা পরবর্তী প্রজন্মকে কি শেখাচ্ছি, সেগুলো কিন্তু আমার মনে হয় আমরা একটু যদি নজর দিই তাহলে খুব ভালো হয়। আমাদের কেমন জীবন যাপন করা উচিত, আমাদের পরবর্তী প্রজন্মকে কি করা উচিত সেটা শেখাতে হবে। তো এই যে আমাদের জীবন ধারণ বা জীবন যাপন, সেটা তো মোটামুটি আমরা বুঝতেই পারছি যে আমরা নিজেদের খারাপ নিজেরা করেছি। তো এর মধ্যে একটা বড় ব্যাপার কিন্তু অরণ্য, যেটা জাস্ট তখন ছুঁয়ে গিয়েছিলাম, আবার বলি, সেটা হচ্ছে আমি ছোট করে অবশ্য ডিফরেস্টেশন বলেছিলাম। তো এই যে মানে হঠাৎ করে একদিনের অ্যাফরেস্টেশন তো হয়ে যায় না। আমি আজকে গাছ মানে জঙ্গলের পর জঙ্গল কেটে ফেললাম, তারপরে 2-4টে চারা গাছ লাগালাম, তো তাতে তো আমাদের মঙ্গল হবে না। তো তাহলে একটুখানি মানে জঙ্গলের উপযোগিতা বা উপকারিতা এবং পরবর্তীতে আমাদের কি করণীয় সেটা যদি একটু বলেন। জঙ্গল ভীষণ দরকারি জিনিস। জঙ্গল কথাটাই আমি ব্যবহার করব। টুকরো টুকরো গাছ যতটা না করে সারিবদ্ধ
মোটা মোটা বড় বড় গাছ, তারা ওই বাতাস থেকে কার্বন ধরে নিয়ে এসে তাদের গায়ের মধ্যে চেপে ধরে বসে থাকে, আটকে রাখে। সেইটা প্রথমত আমাদের কার্বন ডাইঅক্সাইডবিহীন পরিশোধন করতে সাহায্য করবে। আর জঙ্গলের মধ্যে বাস্তুতন্ত্র খুব সমৃদ্ধ, নানা কীট পতঙ্গ, নানা জন্তু, নানা পাখি, এসব মানে সীমা সংখ্যাহীন, ক্ষুদ্রতম থেকে আরম্ভ করে বৃহত্তম। একটা গাছের মধ্যেই বোধহয় 150-200 কি 250 স্পিসিস থাকে, তো আমরা সেটা বুঝি না অনেক সময়। তারা সবাই মিলে এই বাস্তুতন্ত্রটাকে একটা ব্যালেন্স, একটা জায়গায় রেখে দিয়েছে। কেউ শেষ হচ্ছে না, কেউ অতিরিক্ত বার হচ্ছে না। সুতরাং সেইটা যাতে থাকে, সেই জন্য জঙ্গলের প্রয়োজনীয়তা খুব আছে। জঙ্গলের প্রথম কার্বন ডাইঅক্সাইড শোষণ, এবং দ্বিতীয় এই। আর একটা কথা আমি ভবিষ্যতের জন্য যদি বলতে হয় বলে দিই, একটা স্লোগান হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল। অর্থাৎ আমাদের জীবনযাত্রায় এমন করতে হবে, ওই যে যেখানে আমরা না ব্যবহার করলেও চলে এমন জিনিসের জন্য আমাদের লালসা যেন বেড়ে না যায়। অন্তত এখন সংকট সময় এসছে, যেটা আগামী 50 বছর পর্যন্ত, 30-40 বছর পর্যন্ত আমাদের লালসা যেন না বেড়ে যায়। রিডিউস করতে হবে আমাদের প্রয়োজনকে, রিইউজ করতে হবে। যেটা আমাদের আছে সেটাকে পট করে ফেলে দেবো, নতুন একটা নিয়ে নেব, এটা একটা অভ্যাস। সেটা কিন্তু বেসিক্যালি ওই ধনতান্ত্রিক সভ্যতাকে বাড়াবার জন্যই করা হয়েছে। সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে, রিইউজ করার চেষ্টা করতে হবে, আবার একটু রিপেয়ার করে পড়ে। আর রিসাইকেল, যা কিছু রিসাইকেল করা যায় তাকে রিসাইকেল করতে হবে, যাতে করে ওই যে ইকোলজিক্যাল সাইকেলে ঢুকে গেলে সে আবার আমরা পাবো, আবার আমাদের কাছে উপকারী হিসাবে আসবে অপকারী থেকে। এই কয়েকটা জিনিস। আর বিদ্যুৎ বা এনার্জি ব্যবহার যত কম আমরা করতে পারি, তত কুইকলি আমরা ওই কার্বন ডাইঅক্সাইড ও নিঃসরণকে একটু কন্ট্রোলের মধ্যে আনতে পারবো। এইটা আমাদের ভবিষ্যতের জন্য রাখতে হবে। এই স্বল্প জায়গায় পরিবেশ নিয়ে এইটুকু আমাদের জাগ্রত হওয়ার জায়গা বোঝার চেষ্টা করা হলো। একেবারেই তাই। ধন্যবাদ আরও একবার সুব্রত বাবুকে আমাদের আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে আমরা বোধহয় খানিকটা জাগ্রত হতে পেরেছি, তবে নিয়মিত যদি এরকম আলোচনা হয় তাহলে নিশ্চয়ই আমরা আরও জানতে পারবো এবং সমৃদ্ধ হব। তো আগামী দিনে আবারও এই পরিবেশ বিষয়ক আলোচনা আমাদের হবে। আজকের মতো আরও একবার ধন্যবাদ জানাই, এবং সকলকেই যারা এই অনুষ্ঠানটা ধৈর্য ধরে শুনলেন বা দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং শ্রোতাদেরও ধন্যবাদ।